আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, মাইলস্টোন কলেজ, সেক্টর 14। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে ক্লাসটি করানো হবে। সেজন্য তোমরা প্রথমেই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে বইটি রয়েছে, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সেই বইটি হাতের কাছে নাও এবং অবশ্যই পড়া টেবিলে মনোযোগ সহকারে বসে যাবে। সাথে কাগজ এবং কলম নিতে ভুলে যেও না। আর শ্রেণী কাজ নং 7 লিখে ফেলো। মূল পর্বে যাওয়ার পূর্বে চলো আমরা আগে পূর্ব পাঠটি আলোচনা করে নিই। এখন সময় পূর্ব পাঠ পুনরালোচনা করার। তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, গভীর ভাব বিশ্লেষণ করে যা সহজভাবে বুঝিয়ে যায় তার নাম কি? হ্যাঁ, ঠিকই বলেছ, ভাব সম্প্রসারণ। তোমাদের পূর্ব পাঠটি ছিল ভাব সম্প্রসারণ নিয়ে, তাই সেখান থেকে আমরা আজকে আলোচনাটি করব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ভাব সম্প্রসারণের আয়তন কেমন হবে? হ্যাঁ, ঠিকই বলেছ, প্রবন্ধের মতো অত বড়ও হবে না, আবার সারাংশের মতো অত ছোট হবে না। অর্থাৎ প্রবন্ধ এবং সারাংশের মাঝামাঝি একটি আয়তনের মধ্যেই তোমরা ভাব সম্প্রসারণের আয়তনটি সীমাবদ্ধ রাখবে। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, ভাব সম্প্রসারণে কি লেখা যাবে না? হ্যাঁ, ভাব সম্প্রসারণে অবান্তর কোনো কথা লেখা যাবে না এবং একই কথা বারবার লেখা যাবে না। খুবই সুন্দর এবং চমৎকার উত্তর দিয়েছো। এবার বলো তো, ভাব সম্প্রসারণে কি দিয়ে মূল ভাব পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে? হ্যাঁ, যুক্তি, দৃষ্টান্ত ও উদ্ধৃতি দিয়ে তুমি ভাব সম্প্রসারণের মূল ভাবটি বিশ্লেষণ করতে পারবে। ধন্যবাদ সকলকে সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। এবার চলো জেনে নিই আমাদের আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি তত্ত্ব। এটি কিন্তু ক্রিকেটার যে মহেন্দ্র সিং ধোনি রয়েছে সেই ধোনির কথা বলা হচ্ছে না। এখানে বাংলা ব্যাকরণে যে ধ্বনি রয়েছে সেই ধ্বনি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পৃষ্ঠা নং 13 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত আমাদের আজকের আলোচ্য বিষয়। এবার চলো জেনে নিই শিক্ষণফল হিসাবে আমরা কি কি শিখতে এবং লিখতে পারবো বা বলতে পারবো সে সম্পর্কে। প্রথমত তোমরা বাকযন্ত্র বা বাকযন্ত্রের কাজ কি সে সম্পর্কে বর্ণনা করতে পারবে। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণ কিভাবে করতে হবে বা এ সম্পর্কে তোমরা বিস্তারিত লিখতে পারবে। তৃতীয়ত সক্রিয় উচ্চারক ও নিষ্ক্রিয় উচ্চারক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারবে এবং তা যথার্থই লিখতে পারবে। এবং অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি, ঘোষ ব্যঞ্জন ও অঘোষ ব্যঞ্জন কি সে সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। তাই প্রথমত আমরা জেনে নেই যে ধ্বনি আসলে কি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অর্থাৎ অনেকগুলো ধ্বনির সংমিশ্রণ হয়েই তা অর্থবোধক যখন কোনো শব্দ সৃষ্টি হয়, সেই শব্দ থেকে হয় বাক্য, বাক্য থেকে এই বিশাল ভাষা ভান্ডারের সৃষ্টি। তাহলে ধ্বনি বলতে আমরা কি বুঝবো? এখানে যে কোনো ধ্বনিকেই কিন্তু আসলে বা যে কোনো ধরনের আওয়াজকেই কিন্তু ব্যাকরণের ভাষায় তা আলোচনা করা হয় না। ধ্বনি বলতে আমরা সেই সব আওয়াজকে বুঝবো যা আমাদের শব্দ, বাক্য তৈরি করতে সহায়তা করে। যেমন ধরো আমি এরকম একটা শব্দ করলাম, এটি কিন্তু একটি ধ্বনি, কিন্তু এই ধ্বনির আলোচনা কিন্তু বাংলা ব্যাকরণে থাকে না। বাংলা ব্যাকরণে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ, আ, ই, উ, যা। এ ধরনের অনেক অনেক ধ্বনি রয়েছে যা কোনো শব্দ সৃষ্টি করতে সহায়তা করে। বলা যেতে পারে যে মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। অবশ্যই ধ্বনির কোনো অর্থ থাকে না, আর যদি অর্থই থাকতো তাহলে সেটা হয়ে যেত কি? শব্দ। যেমন ধরি একটা শব্দ কলস, এখানে ক, ল, স এই কয়েকটা ধ্বনি একত্রিত হয়ে একটি অর্থবোধক শব্দের সৃষ্টি করেছে। তাই বলা যেতে পারে যে আমরা ধ্বনি সেগুলোকেই বলবো যেগুলোকে অর্থ তৈরি করতে সহায়তা করে। তবে ধ্বনির নিজস্ব কোনো অর্থ থাকে না। এবার আমরা জেনে নিই যে বাকযন্ত্র কি। বাকযন্ত্র এটা কি কোনো বাগ মারার যন্ত্র? না, এটা হচ্ছে বাকযন্ত্র যার সাহায্যে আমরা এই যে ভাষা, কথা বা বাক্যগুলো যে উচ্চারণ করছি সেগুলো উচ্চারণ করার জন্য আমাদের শ্বাসনালী থেকে বা ফুসফুস থেকে শুরু করে মুখ গহ্বরে যা যা আছে, দাঁত, তালু, ঠোঁট, এগুলো সবকিছু কিন্তু বাকযন্ত্রের আওতাভুক্ত। অর্থাৎ ধ্বনির উচ্চারণে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বলে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ।
এরপরে আমরা জানবো যে বাকযন্ত্রের কাজ আসলে কি। বাকযন্ত্রের মূল কাজ হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা। এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেগুলো পরিচালনা করছে বাকযন্ত্র। এছাড়াও বাকযন্ত্র খাদ্য গ্রহণ করে। আমরা এই বাকযন্ত্রের সাহায্যে কিন্তু খাদ্য গ্রহণ করতে পারি এবং বেঁচে থাকতে পারি। এই দুটি কাজ ছাড়াও বাকযন্ত্র আরো একটি কাজ করে থাকে। সেটি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে মানুষ ধ্বনি উৎপাদন করতে পারে। তাই এই বাকযন্ত্রের কিন্তু ক্ষমতা অসীম। এবার আমরা জেনে নিব বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গগুলো কি কি। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মুখ থেকে শুরু করে ফুসফুস বা মধ্যচ্ছদা পর্যন্ত যে যন্ত্রগুলো রয়েছে বা যে বডির পার্টস গুলো রয়েছে সেগুলো এখানে সুস্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছে এবং এগুলোর উপর নির্ভর করে কিন্তু ভাষার উচ্চারণ বা শব্দ বাক্যের উচ্চারণগুলো আমরা করে থাকি এবং সে অনুপাতে বাংলা ব্যাকরণে শব্দ বা ধ্বনি অথবা অক্ষরগুলোর নামকরণ করা হয়েছে। যেমন ধরো এখানে রয়েছে শক্ত তালু, কোমল তালু, গলবিল, ষড়যন্ত্র, খাদ্যনালী, শ্বাসনালী, নাসিক গহ্বর, নাসারন্ধ্র, ঠোঁট, জিভ, দাঁত, মুখ গহ্বর, চোয়াল, ফুসফুস, মধ্যচ্ছদা এগুলো বাক যন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলতে পারো। এগুলোর সাহায্যেই আমরা ভাষা সাবলীল এবং সুন্দরভাবে ব্যবহার করে কথা বলতে পারছি। এরপরে আমরা চলে যাব স্বরধ্বনি। তোমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত পড়ে এসেছো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তোমরা ভালো করেই জানো যে স্বরবর্ণগুলো কি এবং ব্যঞ্জন বর্ণগুলো কি। যেগুলো কোনো প্রকার বাধা না পেয়ে উচ্চারিত হয় সেগুলোকে আমরা বলবো স্বরবর্ণ বা স্বরধ্বনি। অর্থাৎ ফুসফুস আগত বাতাস কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না। তাই বলা যায় যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোই হলো স্বরধ্বনি। যেমন তোমরা লক্ষ্য করো, আমার সাথে সাথে বলতে পারো যে অ, আ, ই, উ এগুলো উচ্চারণ করতে কিন্তু দেখো কোনো বাধাই আসে না। তাই এগুলোকে বলা যায় স্বরধ্বনি। কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়, যেমন আ, ই, এ, ও ইত্যাদি। এভাবে স্বরধ্বনিগুলো তোমরা সুস্পষ্টভাবে চিনতে পারবে। এরপর আমরা চলে যাব স্বরধ্বনি যে উচ্চারণ করতে হয় সেটা কোন কোন ভাবে করা যায়। দেখো স্বরধ্বনির উচ্চারণ কিন্তু জিভের উচ্চতা অনুযায়ী হতে পারে আবার জিভের অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের আকৃতি অনুযায়ী। আমরা এভাবে বাংলা ব্যাকরণে স্বরধ্বনির উচ্চারণগুলোকে বিভক্ত করা হয়েছে। এছাড়াও কোমল তালুর যে অবস্থা রয়েছে সেই কোমল তালুর অবস্থা অনুযায়ীও ভাগ করা হয়েছে। এক হচ্ছে মৌখিক, দ্বিতীয়ত হচ্ছে অনুনাসিক এবং সেই হিসাবে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়। এরপরে আমরা পরিচিত হব যে জিভের অবস্থা অনুযায়ী যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে হয় সেটা কি কিভাবে করা সম্ভব। যেমন স্বরধ্বনি বিচারে উচ্চারণ কালকে গুরুত্ব দিতে হয়। সে অনুযায়ী স্বরধ্বনি হ্রস্ব এবং দীর্ঘ এই দুই ভাবে হতে পারে। জিভের অবস্থা অনুযায়ী হয়, যেমন সম্মুখ স্বরধ্বনি, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত এই স্বরধ্বনিগুলো হলো সম্মুখ স্বরধ্বনি, যেমন ই, এ, আ জাতীয় স্বর। এরপর রয়েছে মধ্য স্বরধ্বনি। জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো হচ্ছে মধ্য স্বরধ্বনি। আ স্বরধ্বনি হচ্ছে এ শ্রেণীর। তোমরা এই সংজ্ঞাগুলো যখন পড়বে সাথে সাথে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা নিজে উচ্চারণ করে বুঝে নিবে। যেমন ধরো এখানে আ, এই যে আ স্বরধ্বনিটা যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পিছনে সরে না গিয়ে মানে এক মধ্যখান বরাবরই থাকে, এই জন্য এটাকে বলা হয় মধ্য স্বরধ্বনি। এরপরটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি বলতে আমরা বুঝি যে পশ্চাৎ মানে হচ্ছে পেছনে, অর্থাৎ এ জাতীয় স্বরধ্বনিগুলো জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয়। যেমন এর মধ্যে উদাহরণ রয়েছে অ, উ, ও। অ, ও, ও এবং জীব দেখো তুমি পিছনের কিন্তু অংশের দিকে একটু ছোঁয়ার মতো লাগছে, তাই এগুলো পশ্চাৎ স্বরধ্বনি হিসেবে পরিচিত। এরপরে চলো আমরা দেখে আসি
জিভের উচ্চতা অনুযায়ী। তোমরা এখানে একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, ই, এ, এ, আ, হ্যাঁ, এই ধরনের উচ্চারণগুলো জিভের উচ্চতা অনুযায়ী হয়ে থাকে। এর মধ্যে রয়েছে উচ্চ স্বরধ্বনি। এগুলোর উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে ওঠে। জিভ কোথায় যায়? সবচেয়ে উপরে উঠে যায়। যেমন রস্যি এবং রস্যৌ বর্ণ দুটো যখন আমরা উচ্চারণ করি তখন উচ্চ স্বরধ্বনি হিসাবে উপরে উঠে যায়। তারপরে রয়েছে নিম্ন স্বরধ্বনি। জীব সবচেয়ে নিচে অবস্থান করে এসব স্বরধ্বনি উচ্চারিত হয়। আ, এ জাতীয় স্বরধ্বনি। ঠিক আছে? এরপর হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। দেখো তোমরা নামের মধ্যে কিন্তু এর উত্তরগুলো খুঁজে পাবে। বলা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। এ জাতীয় স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে। কি বলেছে? নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে অবস্থান। যেমন এ ও এ জাতীয় স্বরধ্বনি। এরপরে রয়েছে দেখো নিম্ন মধ্য স্বরধ্বনি। এই নামের মধ্যেই কিন্তু উত্তরটা নিহিত রয়েছে। এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে ওঠে। যেমন এ ও স্বরেয় জফলা আকার। এরপর আমরা চলো জেনে নেই যে ঠোঁটের আকৃতি অনুযায়ী আমরা এই যে ঠোঁট দিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ করছি সেই অনুযায়ী কিন্তু এগুলোর বিভক্তি হয়। যেমন আমাদের ঠোঁটটা যখন গোল হয়ে যায় সেই ধ্বনিগুলো উচ্চারণের সময় সেই সকল ধ্বনিগুলোকে আমরা বলবো গোলাকৃত স্বরধ্বনি। দেখো আমাদের ঠোঁট যখন গোল হয়ে যায় তখন এভাবে ঠোঁট দুটোকে দেখতে লাগে। উ, অ এ জাতীয় স্বরধ্বনি। এরপরে আমরা চলে যাব অগোলাকৃত স্বরধ্বনি। অগোলাকৃত স্বরধ্বনি গুলো কিন্তু ঠোঁটের আকৃতি থাকে কি কতটুকু লম্বা আকৃতির। ই, তারপরে আ এ জাতীয় স্বরধ্বনি। এগুলো কিন্তু খুবই সহজ এবং সুন্দর। তোমাদের মনে রাখার জন্য খুব ভালো হবে। তোমরা সহজেই মনে রাখতে পারবে। এরপর আমরা দেখব যে স্বর। বিশ্বের বহু ভাষায় একই স্বরধ্বনির দুটি উপলব্ধি আছে। উচ্চারণকালে কিছু স্বরধ্বনি স্বল্পকালে স্থায়ী হয়, সে তুলনায় অন্যগুলো অধিক সময় স্থায়ী হয়। দীর্ঘস্বর উচ্চারণের সময় আরো দুটি দিক খেয়াল রাখতে হবে। নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়বে এবং মুখ দিয়ে হ্রস্ব স্বরের তুলনায় অধিক বাতাস বের হবে। হ্রস্বের স্বর দীর্ঘ উচ্চারণকালে দুটি ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হতে পারে। বাংলা ভাষার সব স্বরই হ্রস্ব। তোমাদের এটা কিন্তু আসতে পারে বহু নির্বাচনের প্রশ্ন হিসেবে যে বাংলা ভাষার সব স্বরই কি? তোমরা বলবা হ্রস্ব। কিন্তু আমাদের লিখিত ভাষায় কিছু দীর্ঘ বর্ণ রয়েছে। যেমন আমরা লিখি নদী, দি, দি মানে হচ্ছে দয়ের সাথে দীর্ঘিকার ব্যবহৃত হয়, তার মানে এটা দীর্ঘস্বর হয়ে যায়। কিন্তু আমাদের এই বাংলা ভাষায় বেশিরভাগই আমরা উচ্চারণের সময় এই জিনিসগুলো হ্রস্ব স্বরই ব্যবহার করে থাকি, অর্থাৎ যা স্বল্পকাল ভাবে স্থায়ী হয়। এবার আমরা জানবো কোমল তালুর অবস্থা। মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে এবং অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। এর জন্য এই কোমল তালের অবস্থা অনুযায়ী মৌখিক স্বরধ্বনি এবং অনুনাসিক স্বরধ্বনি হিসেবে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে। যেই স্বরগুলো উচ্চারণের সময় নাক এবং মুখ উভয় দিক দিয়ে বের হচ্ছে বাতাস, সেগুলোকে আমরা বলবো অনুনাসিক এবং অন্যগুলো মৌখিক স্বরধ্বনি। জানা দরকার কিভাবে বাতাস মুখ এবং নাক মুখ দিয়ে একই সঙ্গে বের হয়। আমাদের মুখের উপরে রয়েছে কি তালু, দেখতে অনেকটা গম্বুজ আকৃতির। এই তালুর সামনের অংশ শক্ত কিন্তু পিছনের অংশ কিন্তু নরম। তোমরা জিভ দিয়ে একটু স্পর্শ করে দেখো, সামনের এই অংশটা কিন্তু একটু শক্ত এবং পিছনের যে আলজিভের কাছাকাছি যে তালু রয়েছে সেটা অনেকাংশে নরম। তাই বোঝাই যাচ্ছে যে শক্ত প্রত্যঙ্গ স্থির, তা নড়াচড়া করতে পারে না, যে সে ক্ষমতাটা শুধুমাত্র যে নরম অংশ তারই রয়েছে। নরম বলেই তালুর পেছনের অংশকে বলা হয় কোমল তালু। এ তালুকে আমরা উপরে উঠাতে পারি আবার নিচেও নামাতে পারি। মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় তা উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। যখন আমরা মৌখিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করি তখন তা নাক দিয়ে বাতাস বের করানোর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। তাই এগুলো আর অনুনাসিক স্বরধ্বনির কাতারে পড়বে না। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নেমে যায়, কিন্তু এমন অবস্থায় থাকে যে বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হতে পারে। তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ, এই চার্টটি অবশ্যই তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে মৌখিক স্বর যে 7টি রয়েছে তার উদাহরণ দেওয়া আছে এবং অনুনাসিক স্বরও রয়েছে 7। এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসতে পারে যে বাংলায় মৌখিক স্বরধ্বনি কয়টি এবং অনুনাসিক স্বরধ্বনি কয়টি।
এবার আমরা চলো জেনে নিই ব্যঞ্জন ধ্বনি কি। ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণের যে আমরা সংজ্ঞা জেনেছিলাম সেরকমই, যে যেসব বাগধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে সেগুলি হলো ব্যঞ্জন ধ্বনি। আমরা কিছু উদাহরণ জেনে নিই, যেমন প, ক, ল, তালবস্য, ম এগুলো। এরপর রয়েছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। আমরা একটু আগে স্বরধ্বনির উচ্চারণগুলো জেনেছিলাম, এবার আমরা ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণ রয়েছে সে সম্পর্কে জানবো। উচ্চারণে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল করতে হয়। এক হচ্ছে উচ্চারণ স্থান, অপরটি হচ্ছে উচ্চারণ রীতি। যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই হচ্ছে উচ্চারণের স্থান। উচ্চারণ রীতি বলতে আমরা কিভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায়। অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রত্যঙ্গে কিভাবে বাধা পায় সে সম্পর্কে ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ সম্ভব নয়। আর এই উচ্চারণ রীতি আমাদের সে ধারণা দান করে। এবার আমরা দেখে নেই যে ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণের স্থানগুলো কি কি রয়েছে, যে তালব্য, দন্তমূলীয়, দ্বি উষ্ঠ, দন্ত, কণ্ঠনালীয়, এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান। যখন আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করি তখন এগুলো আমাদের সামনে প্রতীয়মান হয়। সে অনুপাতে ব্যঞ্জন ধ্বনিগুলোকে দ্বি উষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য দন্তমূলীয়, তালব্য, তারপরে জিহ্বামূলীয়, কণ্ঠনালীয় ধ্বনি হিসাবে দেখানো হয়। দ্বিষ্ঠ ধ্বনি কি, কিভাবে উচ্চারণ হয় বা কোথা থেকে উচ্চারণ হয় আমরা চলো তা আগে জেনে নেই। দুই ঠোঁট, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁটের সংস্কৃত শব্দ, অর্থাৎ ওষ্ঠ মানে হলো কি ঠোঁট। তাহলে দুই ঠোঁট অর্থাৎ উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হলো ওষ্ঠ। তোমরা প উচ্চারণ করো তো দেখি, ঠোঁট ছাড়া পারবে কিনা? না, পারা যাচ্ছে না। প, ফ, ব, ভ, ম, এই পাঁচটি হচ্ছে ওষ্ঠ জাতীয় ধ্বনি। যেমন তুমি যদি তাপ, লাফ, নাম ইত্যাদি শব্দগুলো এই ধ্বনিগুলো দিয়ে ব্যবহার করো তখন সেক্ষেত্রে তোমার দুই ওষ্ঠের প্রয়োজন হবে। এরপরে আমরা চলে যাব দন্ত ধ্বনির উচ্চারণে। দন্ত মানে কি? দাঁত, তাই না? তো জিভের সামনের অংশ উপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনির উচ্চারণ হয়। তোমরা আমার সাথে সাথে এগুলো উচ্চারণ করো। যে ত, দেখো আমাদের দাঁতের জায়গাটায় কিন্তু যে জিভটা লাগছে, ত, থ, দ, ধ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের দন্তের ওই গোড়াটার প্রয়োজন হয়, সেজন্য এগুলো হচ্ছে দন্ত জাতীয়। এরপরে রয়েছে দন্তমূলীয়। দেখো দন্তমূলীয় ধ্বনি কি, দন্তের যে মূল রয়েছে যেমন দন্ত স, দন্ত ন, ওটা কিন্তু একদম ওই গোড়ায় যেয়ে লাগছে। তারপরে র, ল, হ্যাঁ, এগুলো যখন উচ্চারণ করার জন্য আমাদের দন্তের মূল অংশে যে স্পর্শ করছে। অর্থাৎ জিভের সামনের অংশ উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। এরপর আমরা চলে যাব প্রতিবেষ্টিত ধ্বনির উচ্চারণে। প্রতিবেষ্টিত ধ্বনি কি, জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত ও বাঁকা হয়ে এই জাতীয় ধ্বনি উৎপাদিত হয়। ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, আমরা এই জাতীয় র গুলো উচ্চারণ করার ক্ষেত্রে প্রতিবেষ্টিত ধ্বনি বলে এটাকে বলা হয়। তুমি যখন আশার শব্দটা উচ্চারণ করবে সেক্ষেত্রে এই প্রতিবেষ্টিত ধ্বনি তোমার প্রয়োজন হবে। এরপর আমরা চলে যাব তালব্য ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে। তালব্য কি, জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। অর্থাৎ জিভের যে সামনের অংশ আছে আমার সাথে সাথে উচ্চারণ করে চ, ছ, তালবস্য। দেখো তালবস্য এই জন্য এটাকে বলা হয় যে এটা তালুকে স্পর্শ করছে। আসলে বাংলা ব্যাকরণ শুধুমাত্র না বুঝে মুখস্থ করার কোনো উপায় নেই, এগুলোকে তোমাকে বুঝে পড়তে হবে এবং সবচেয়ে ভালো হয় কৌশল অবলম্বন করতে পারলে। এবার আমরা জানবো জিহ্বামূলীয় ধ্বনির উচ্চারণ সম্পর্কে। পেছনে জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জন উচ্চারিত হয়। যেমন ক, খ, গ, ঘ, উম, এগুলো উচ্চারণ ক্ষেত্রে তোমার এই জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি যে একটা জায়গায় স্পর্শ করে, তোমরা লক্ষ্য করে দেখতে পারো। আসলে এগুলো বিজ্ঞানসম্মত উপায়ে আসলে এগুলো নির্ধারণ করা হয়েছে, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই।
এরপরে আমরা দেখবো যে কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীয় ধ্বনি কিন্তু একটি হ। দেখো কণ্ঠের ঠিক এই গোড়া থেকে যেন হ ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। এভাবে নামের সাথে কিন্তু তার একটি সুন্দর পরিচয় লিপিবদ্ধ আছে এবং সে অনুপাতে এই উচ্চারণের সংজ্ঞাগুলোর নাম নির্ধারণ করা হয়েছে। এবার দেখো উচ্চারণের স্থান অনুযায়ী যে ধ্বনিগুলো রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, বইয়ের 20 নং পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করো দ্বিউষ্ট যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো কোনগুলো, দন্ত ধ্বনি কোনগুলো এবং দন্তমূলীয় কোনগুলো, এগুলো তোমরা বারবার পড়ে একেবারে মানে ঝাঁঝরা করে ফেলবে, যে জন্য যে এগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসতে পারে। যেমন দন্তমূলীয় ধ্বনি কোনগুলো, নিচের গুলো 4টা অপশন দেয়া থাকবে এবং সেই 4টা থেকে তোমাকে দন্তমূলীয় ধ্বনিগুলো খুঁজে বের করে এখানে লিখতে হবে। তাহলে ভালো হয় যে এভাবে 4টাকে তোমরা সুন্দর করে যদি বুঝে করতে পারো। এই যে কণ্ঠনালীয় হচ্ছে হ, জিহ্বামূলীয় ক, খ, গ, ঘ, ম এবং তালব্য হচ্ছে এভাবে। আমি তোমাদেরকে সহজে কৌশলে কিভাবে এগুলো নির্ণয় করা যায় তারও একটি উপায় আমি বলবো এই ক্লাসে। তার আগে আমরা চলো জেনে নেই যে উচ্চারণের স্থান অনুযায়ী হচ্ছে সক্রিয় উচ্চারক এবং নিষ্ক্রিয় যে উচ্চারক রয়েছে সেগুলো কি। প্রতিটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সঙ্গে দুটি বাকযন্ত্র জড়িত থাকে, একটি সক্রিয় এবং অপরটি নিষ্ক্রিয়। মানে একটি নড়াচড়া করতে পারে, আরেকটি হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যা নড়াচড়া সম্ভব হয় না। যে বাকযন্ত্র সচল অর্থাৎ নড়াচড়া করে তাকে আমরা ইচ্ছে মতো উপরে উঠাতে বা নিচে নামাতে পারি, তাকে বলি আমরা সক্রিয় উচ্চারক, অ্যাক্টিভ। আর যে বাক প্রত্যঙ্গ স্থির থাকে, নড়াচড়া করে না, তাকে বলি নিষ্ক্রিয় বা প্যাসিভ। এখানে একটা চার্ট রয়েছে, তোমরা খেয়াল করো। এখানে উচ্চারণের স্থান অনুযায়ী কোনটি কোনটি সক্রিয় এবং নিষ্ক্রিয় সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যে দ্বিউষ্ঠ মানে দুই ঠোঁট, নিচের ঠোঁট দুটোকে হচ্ছে সক্রিয় এবং উপরের ঠোঁটটা কিন্তু নড়াচড়া বেশি করা যায় না। আমাদের দেখো লক্ষ্য করো নিচের ঠোঁট দুটি বেশি নড়াচড়া করে। আবার দন্ত যখন আমরা ব্যবহার করি, যখন জিভের ডগাটা নড়াচড়া করে, কিন্তু উপরের পাটির দাঁতের সাথে যে লেগে এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেটি কিন্তু নড়াচড়া তেমন করতে পারছে না, অর্থাৎ নিষ্ক্রিয়। আর দন্তমূলীয় ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি তখন জিভের ডগাও সেরকম নড়াচড়া করে, কারণ এটি সক্রিয় উচ্চারক এবং দন্তমূল সেই স্থির অবস্থায় থাকে। প্রতিবেষ্টিত তোমরা কুঞ্চিত জিভের ডগা সেটা একটু কুঞ্চিত হয়ে যায় এবং দন্তমূলের পেছনের অংশটা সেই স্থির থাকে, সেখানে যে টাচ করে এবং সেই ধ্বনিগুলো উচ্চারিত হয়। প্রতিবেষ্টিত যেমন র, র এগুলো আমরা যখন উচ্চারণ করি তখন দেখো এই জিভের ডগাটা কুঞ্চিত হয়ে পিছনের দন্তমূলের সাথে স্পর্শ করে এবং সেই দন্তমূলটা কিন্তু স্থির অবস্থায় থাকে। তেমনি ভাবে তালব্য দন্তমূলীয় জিভের পাতা দন্তমূলের পেছনের অংশকে স্পর্শ করে এবং জিভের দন্তমূলের পেছনের অংশটা কিন্তু নিষ্ক্রিয় ভাবেই থাকে। তালব্য জিভের সামনের অংশ সেটা হচ্ছে সক্রিয় এবং শক্ত যে তালু পিছনের অংশ, হ্যাঁ, সেটি হচ্ছে একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ নড়াচড়া তেমন করে না। জিহ্বামূলীয় জিভের পেছনের অংশ, অর্থাৎ তুমি ব্যঞ্জন ধ্বনি যাই উচ্চারণ করো না কেন সেখানে আমাদের দুটি যন্ত্রের প্রয়োজন হয়, একটি হচ্ছে সক্রিয়, একটি হচ্ছে নিষ্ক্রিয়, এবং দুটির সংমিশ্রণে কিন্তু আসলে ধ্বনিগুলো উচ্চারিত হয়। আশা করি তোমরা সক্রিয় এবং নিষ্ক্রিয় উচ্চারকের যে বিষয়টি রয়েছে বুঝতে পারছো। এরপর আমরা দেখব ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণ রীতির কথা বলা হয়েছে সেগুলো কি। বিভিন্ন রকম বাকধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিহ্বামূল বিভিন্ন অবস্থান ও আকৃতি গ্রহণ করে। এসব বাক প্রত্যঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়া হলো উচ্চারণ রীতি হিসাবে পরিচিত। যেমন তোমরা লক্ষ্য করো স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। এখানে নামের সাথে আমি বারবার বলছি, নামের সাথে কিন্তু এর একটা খুব সুন্দর সংমিশ্রণ রয়েছে এবং তার থেকে তোমরা উত্তরগুলো খুঁজে পাবে। স্পর্শ মানে আমি ধরো এই মোবাইলটা এভাবে ধরে আছি, আর সেটা হচ্ছে এক জিনিস, আর এভাবে একটু স্পর্শ করে যাচ্ছি বা টাচ করে যাচ্ছি সেটা কিন্তু আরেক জিনিস। তো এরকম স্পর্শ হয়ে যাওয়া ধ্বনিগুলোকে আমরা বলবো স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। বাংলা ব্যাকরণে বা বাংলা বর্ণমালায় 25টি স্পর্শ ধ্বনি রয়েছে, আমরা সে সম্পর্কে জানবো। তার আগে জেনে নেই যে উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন কি কি ধ্বনি রয়েছে। স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঘর্ষণজাত বা শীষ ধ্বনি, তারপর হচ্ছে কম্পিত ধ্বনি, কারিত বা টোকাজাত ধ্বনি এবং পার্শ্বিক ধ্বনি, এবং রয়েছে নৈকট্যমূলক ধ্বনি বা তরল ধ্বনি। প্রথমে আমরা জেনে নিই স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি কি। মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের
জন্য সম্পূর্ণ রুদ্র বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলো হলো স্পৃষ্ট ধ্বনি। যেমন ওষ্ঠ ধ্বনিগুলো রয়েছে প, ফ, ব, ভ। এরপর হচ্ছে তালব্য দন্তমিলীয় যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু স্পর্শ অনুযায়ী হয়, ট, ঠ, ড, ঢ। এছাড়া রয়েছে জিহ্বামূলীয় ক, খ, গ, ঘ। এগুলো আমরা স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি বলতে পারি। এরূপ 25টি এরকম ধ্বনি রয়েছে। দন্ত ধ্বনি রয়েছে যে ত, থ, দ, ধ। তারপরে আমরা চলে যাব নাসিক ধ্বনি। ধ্বনিটা উচ্চারণের সময় আমাদেরকে নাক ব্যবহার করতে হয়। যেমন দ্বি উষ্ঠ দুই ঠোঁটের মাধ্যমে যে ধ্বনিটা উচ্চারিত হয় তা হচ্ছে ম। তারপরে ন, উম, এগুলো কিন্তু নাসিক ধ্বনি। এবার জানবো আমরা ঘর্ষণজাত বা শীষ ধ্বনি কি। ঘর্ষণজাত এবং শীষ ধ্বনি হচ্ছে 3টি: দন্ত স, তালবস্য, হ। এ জাতীয় বাগধ্বনি উচ্চারণে বাগযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে, কিন্তু একসঙ্গে যুক্ত না হয় একটি প্রায় বন্ধ অবস্থার সৃষ্টি হয়। ফলে ফুসফুস আগত বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি হয়। বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলে এগুলোকে বলা হয় ঘর্ষণজাত ধ্বনি। আর এই জাতীয় ধ্বনিগুলো এই ঘর্ষণকে শীষ দেওয়ার আওয়াজের সঙ্গে সাদৃশ্য, মানে মিল রয়েছে ভেবে এগুলোকে শীষ ধ্বনিও বলে। বাংলা ঘর্ষণজাত ব্যঞ্জন তোমরা জানো যে 3টি: দন্ত স, তালবস্য, হ। এবং সেগুলোর যে দন্তমূলীয় থেকে এই দন্তস্ব ধ্বনিটি উচ্চারিত হয়, তালব্য থেকে উচ্চারিত হয় এবং কণ্ঠনালীয় হ। ইতিমধ্যে তোমরা এই সম্পর্কে জেনেছো যে আসলে উচ্চারণের স্থান অনুযায়ী এগুলোর নামকরণ করা হয়েছে। এরপরে আমরা জানবো কম্পিত। কম্পিত মানে একটু কেঁপে কেঁপে উঠবে। র, জীব কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে এই জাতীয় ধ্বনিগুলোকে বলা হয় কম্পিত ধ্বনি। আর বাংলা ভাষায় এ ধরনের ধ্বনি এই একটি র। এরপর আমরা দেখবো তাড়িত মানে টোকাজাত বা টোকাজাত ধ্বনি। তাড়িত ধ্বনি এর মানে মনে হয় যে এটা উচ্চারণে খুব তাড়াহুড়া করে উচ্চারিত হয়। ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র। অনেকে এই বিন্দু শব্দটি না বলে শূন্য শব্দটি বলে। আসলে শূন্যর মধ্যখানে যে ফাঁকা থাকে আর বিন্দুর মধ্যে কিন্তু কোনো ফাঁকা থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি তাই যে এই বিন্দুটার মধ্যে কোনো ফাঁকা নেই, তাহলে একে বিন্দু বলাটাই বোধহয় শ্রেয়। এই জন্য তোমরাও ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র বলেই উচ্চারণ করবে এই ধ্বনিগুলোকে। এরপর রয়েছে পার্শ্বিক ধ্বনি, মানে পাশ দিয়ে বাতাস যেন বের হয়ে যায় এই ধ্বনিটি উচ্চারণকালে। এ জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে। যেমন ল, ল। তুমি যদি বলো শাল, পাল, এগুলো উচ্চারণ করার সময় দেখো মানে এক পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, তাই এটাকে বলে পার্শ্বিক ধ্বনি। এরপরে আমরা জানবো নৈকট্যমূলক ধ্বনি বা তরল ধ্বনি। বাংলা বর্ণমালায় দুটি ব্যঞ্জন রয়েছে, যথাক্রমে অন্তস্থ ব ও অন্তস্থ। স্পৃষ্ট বা স্পর্শ বর্ণের শেষে থাকে বলে এগুলোকে বলা হয় অন্তস্থ বর্গ। কিন্তু এই দুই ধ্বনিকে পুরোপুরি ব্যঞ্জন ধ্বনি বলে গণ্য করা হয় না। বাংলা বর্ণমালায় দুটি ব্যঞ্জন আছে, যথাক্রমে অন্তস্থ ব ও অন্তস্থ। স্পৃষ্ট বা স্পর্শ বর্ণের শেষে থাকে বলে এগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। কিন্তু এই দুটি বর্ণ পুরোপুরি ব্যঞ্জন ধ্বনি বলে গণ্য করা যায় না। অন্তস্থ ব উচ্চারণ অর্থাৎ ধ্বনিটি উচ্চারণের সময় দুই ঠোঁট গোলাকৃত হয়ে সংকুচিত হয় ও বাতাস বেরিয়ে যায়, কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না। বাংলা যেমন ধোয়া, হাওয়া উচ্চারণে ধ্বনিটি পাওয়া যায়, অন্যদিকে অন্তস্থীয় এর উচ্চারণ মানে উজ্জ থাকে। অন্তস্থীয় এর উচ্চারণ ই ও, এখানেও জীব শক্ত তালুর খুব কাছাকাছি আসে কিন্তু তালুকে স্পর্শ করে না, ফলে শ্বাসবায়ু অতি সংকীর্ণ পথে বের হয়। অর্থাৎ এসব ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস বেরিয়ে যাওয়ার সময় বাধা পায় ঠিকই, কিন্তু সেই বাধা স্পৃষ্ট ধ্বনির মতো পর্যাপ্ত নয়। তাই তোমরা মনে রাখবে যে বর্গের শেষে অবস্থান করে বলে এর নাম হচ্ছে অন্তস্থ ব এবং অন্তস্থ। আর বাতাসের বাধার এই বৈচিত্র্যের কারণে এসব স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনির নিকটবর্তী। এসব ধ্বনিকে তরল ধ্বনিও বলা হয়। এবার তোমরা একটা চার্ট দেখো এবং সেই সাথে আমাদের যে ধ্বনির প্রকারভেদ গুলো রয়েছে, যে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, এগুলো এইভাবে এই চার্ট গুলো তোমরা দেখে একেবারে সুন্দর করে বোঝার চেষ্টা করবে যে দ্বিওষ্ঠ উচ্চারণ স্থান অনুযায়ী যে দ্বিওষ্ঠ ধ্বনিগুলো রয়েছে সেগুলো কি, দন্ত ধ্বনিগুলো কি, দন্তমূলীয় কি, সেগুলো একটা চার্ট দেয়া আছে এবং এই চার্টটা তোমরা সুন্দর করে বাসায় পড়বে। এবার আমরা জেনে নিব ঘোষ ব্যঞ্জন কি এবং অঘোষ ব্যঞ্জন কি।
আমাদের গলার মধ্যে একটি বাক প্রত্যঙ্গ আছে, একে বলে স্বরযন্ত্র। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ স্বরযন্ত্রের ভেতরে আরো দুটি প্রত্যঙ্গ রয়েছে, এক হচ্ছে স্বররন্ধ্র এবং স্বরতন্ত্র। কিছু বাকধ্বনি উচ্চারণের সময় শেষের বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয়। স্বরতন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হলো ঘোষ। স্বরধ্বনি সাধারণত ঘোষ হয়, কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম ঘটে। কিন্তু ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয়। এগুলো হলো ঘোষ ব্যঞ্জন, আর যেগুলো উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলো হলো অঘোষ ব্যঞ্জন। স্বরতন্ত্রের কম্পন অনুযায়ী ব্যঞ্জনগুলোকে এভাবে উল্লেখ করা যায়, যে এখানে অঘোষ ব্যঞ্জন কোনগুলো এবং ঘোষ ব্যঞ্জন গুলো কোনগুলো তোমরা লক্ষ্য করো। অঘোষ ব্যঞ্জন হচ্ছে ক, খ, চ, ছ, ত, থ, প, ফ, এবং ঘোষ ব্যঞ্জন হচ্ছে গ, ঘ, জ, ঝ। এরপর তোমাদের রয়েছে মহাপ্রাণ এবং অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলো হলো মহাপ্রাণ ব্যঞ্জন। এই জাতীয় ধ্বনিগুলোকে অনেকে হকার জাতীয় ধ্বনি বলেছেন। মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনিগুলো হলো অল্প প্রাণ, অর্থাৎ এখানে অল্প বাতাস বের হয় উচ্চারণের সময় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে কম চাপ প্রয়োগ করতে হয়। প এবং ফ ধ্বনি পরপর উচ্চারণ করলে বোঝা যায় প উচ্চারণকালে মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচের মাংসপেশিতে কম চাপ পড়ে। এখন মুখ গহ্বরের সামনে হাত রেখে ফ উচ্চারণ করলে তা স্পষ্ট হয়ে উঠবে। যেমন তুমি প যদি এভাবে হাত রেখে উচ্চারণ করো, খেয়াল করো, প, ফ, ব, ভ, কোনটাতে বেশি বেশি বাতাস বের হচ্ছে? পয়ে কম বাতাস বের হচ্ছে, ফয়ে আবার বেশি। আমরা আরেকটি চার্টের মাধ্যমে এই সম্পর্কে তোমাদেরকে পরিষ্কার করার চেষ্টা করব। এবার উচ্চারণ রীতি অনুযায়ী যে যে রয়েছে স্পৃষ্ট, নাসিক, ঘর্ষণজাত, এবং এগুলো তোমরা এভাবে চার্টগুলো দেখে তোমাদের সহজ এবং সুবিধা হবে। এই চার্টগুলো অবশ্যই খেয়াল করো যে নৈকট্যমূলক ধ্বনি কোনগুলো অন্তঃস্থীয় বা এবং অন্তঃস্থীয়, পার্শ্বিক হচ্ছে ল, তাড়িত হচ্ছে ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, এবং কম্পিত হচ্ছে র, ঘর্ষণজাত দন্ত স, তালবস্য হ, নাসিক হচ্ছে উম, ম, দন্তন্য, এবং স্পৃষ্ট এগুলো তোমরা দেখতে পাচ্ছ প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, এবং ক, খ, গ। এবার আমরা কৌশলে ব্যাকরণ কিছু শিখব। আশা করি এতক্ষণ যা যা তোমরা শিখেছো এবং জেনেছো তোমরা বুঝতে পেরেছো। এই জন্য কৌশলটা আমরা সবকিছু জানার পরে একটু অবলম্বন করি যেন তোমাদের জন্য আরো বেশি সহজ এবং সুন্দর হয়। তোমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। এটা আমরা কিভাবে শিখবো? কম হলে স্পর্শ, কারণ আমি এর আগেও বলেছি আমরা যখন কোনো একটা জিনিস এভাবে ধরে রাখি সেটা কিন্তু ধরে রাখা বলে, আর কোনোটা যদি এভাবে আমরা একটু স্পর্শ করে যাই সেগুলো হয়ে যায় কি স্পর্শ। তার মানে কম হলে সেটাকে আমরা বলবো স্পর্শ। এখানে তোমরা লক্ষ্য করো, কম হলে স্পর্শ মানে এই ক থেকে ম পর্যন্ত রয়েছে 25টি বর্ণ, এগুলো স্পর্শ ধ্বনি। তোমরা এভাবে সহজে কৌশলে এগুলো মনে রাখার চেষ্টা করবে। এবং তারপরে রয়েছে অন্তস্থ বর্গ। এখন অন্তস্থ বর্গ কি? খেয়াল করো, অন্তে রবে ফল। এখানে অন্তে মানে অন্তস্থীয় জাতীয় যে ধ্বনিগুলো রয়েছে, যে অন্তস্থীয়, অন্তস্থ ব, হ্যাঁ, এবং র, ব, জ এবং ল, এগুলো হচ্ছে অন্তস্থ বর্গ। এরপরে আমরা শিখবো শীষ বা উষ্ণধ্বনি। শীষ ধ্বনি এবং উষ্ণধ্বনি তোমরা একটু আগে, শীষ বা উষ্ণধ্বনি, উষ্ণধ্বনি গুলো দেখো, শীষ দিলে উষ্ণ হয় মানে গরম হয়। তাহলে এখানে শীষে কি আছে? বাংলা ধ্বনিতে এই যে স রয়েছে 3টি, তালবস্য, দন্তস্ব এবং মূর্ধন্যস্ব, এবং সাথে আমরা হ যদি নিয়ে নেই তাহলে সেগুলো হয়ে যাবে সব শীষ। এরপর আমরা ফলাকে কিভাবে মনে রাখবো চলো দেখি। ফলা হলো 6টি। মনে রবে জল, বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের তোমরা এক গল্প হয়তো পড়েছো এবং এটা পরবর্তীতে মুভিও হয়েছে, আমার আছে জল। সেখান থেকে ধরো আমরা বললাম যে মনে রবে জল, এই জল কিন্তু রিয়েল জল না, তাই হচ্ছে অন্ত্যেষ্টিয় জ দিয়ে আমরা এখানে লিখেছি মনে রবে জল। এখানে যে যে সাদা কালি দিয়ে যে লেখাগুলো রয়েছে ম, ন, র, ব, অন্তস্থ জ এবং ল, এই 6টি ফলা বাংলা ব্যাকরণে রয়েছে, যেমন ম ফলা, ন ফলা, র ফলা, জ ফলা, ব ফলা এবং ল ফলা। এগুলো তোমরা এভাবে কৌশলে মনে রাখতে পারো। এরপর হচ্ছে তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি কি? মানে এর যেন উচ্চারণে খুবই তাড়াহুড়া। তারণজাত হচ্ছে যে র, 2 রকমের যে ভিন্ন রকমের র রয়েছে, ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র। এরপর আমরা জানবো পার্শ্বিক বর্ণ কোনগুলো। পার্শ্বিক যেটা পাশ দিয়ে বাতাস বেরিয়ে চলে যায়, যেমন ল, মনে রাখা কিন্তু সহজ। এরপরে পরাশ্রয়ী বর্ণ কি? পরাশ্রয়ী বলতে আমরা বুঝি যে বর্ণগুলো একে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে উচ্চারণ করতে হলে তাকে অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয়। তোমরা লক্ষ্য করেছো কিনা যে এই
তিনটি বর্ণ যে অনিশ্বর, বিশ্বঘর এবং চন্দ্রবন্ধ, ওরা কিন্তু একা একা ব্যবহৃত হয় না কখনো, কোনো না কোনো বর্ণের সাহায্য লাগে। তো এই গেল আমাদের কৌশল। এরপর আমরা আরেকটি নতুন কৌশল দেখব। এখানে দেখো একটা চার্ট রয়েছে, তোমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ অনেক শিখে এসেছো। তো এখানে আমরা কিছু ব্যঞ্জন বর্ণ শিখি, যে ক থেকে ম পর্যন্ত, ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গা, জ, ঝ, নিয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এগুলো এই যে 25টি বর্ণ সুন্দরভাবে দেখো চার্টে সাজানো রয়েছে, এগুলো বলা হয় স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। এই বর্ণ রয়েছে 25টি। এরপরে এই বর্ণগুলো কিন্তু দেখো প্রথম বর্ণটির নাম অনুসারে নামকরণ করা হয় ক বর্গীয় ধ্বনি, অর্থাৎ এই যে ক, খ, গ, ঘ, এর মধ্যে প্রথমেই রয়েছে ক। তাই এই প্রথম বর্ণের নাম অনুসারে এই বর্ণগুলোর নামকরণ করা হয়েছে ক বর্গীয় ধ্বনি। অনুরূপ ভাবেই ক বর্ণটি প্রথমে রয়েছে, তাই এটির নাম হচ্ছে চ বর্গীয় ধ্বনি। দ্বিতীয়টি হচ্ছে ট বর্গীয় ধ্বনি, এবং তারপরটি ত বর্গীয় ধ্বনি, এবং পরবর্তীটাই প বর্গীয় ধ্বনি। তোমাদের কিন্তু এভাবে পরীক্ষা আসতে পারে যে নিচের কোনগুলো ক বর্গীয় ধ্বনি বা কোনগুলো ট বর্গীয় ধ্বনি। এবার পাশাপাশি এই বর্গীয় ধ্বনিগুলোর মধ্যেও কিন্তু আলাদা নাম রয়েছে। এক হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। প্রথম যে ক বর্গীয় ধ্বনিগুলো রয়েছে সেগুলো কিন্তু কণ্ঠ থেকে উচ্চারিত হয় বিধায় এগুলো কণ্ঠনালীয় ধ্বনি। দ্বিতীয়ত তালব্য, তোমরা লক্ষ্য করো চ, ছ, জ, ঝ, নিয় এবং তালবস্য। এগুলো ওইভাবে চার্ট করে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। এগুলো হচ্ছে তোমার তালব্য ধ্বনি। আর পরবর্তীতে হচ্ছে দেখো মূর্ধন্য, মূর্ধা। মূর্ধা কোনগুলো? যে আমাদের দন্তের মূলের কাছাকাছি একটু উঁচু নিচু একটি জায়গা রয়েছে যেটা অমসৃণ বলা যায়, সেই অমসৃণ জায়গাটা থেকে যা উচ্চারিত হয় তা আসলে মূর্ধা, তাই এর নাম হয়েছে মূর্ধন্য জাতীয় ধ্বনি। যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এবং এই সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য স। তোমরা এই জিনিসগুলো এভাবে চার্ট আকারে মনে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে রয়েছে দন্ত, মানে দাঁতের সাথে এর একটা সাদৃশ্য বা সংযোগ রয়েছে, তা হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য এবং দন্ত স। এই বর্গগুলো একসাথে হয়ে তা হয়েছে দন্তমূলীয় ধ্বনি। এরপরে আমরা দেখবো ওষ্ঠ, যেগুলো তোমরা লক্ষ্য করো প, ফ, ব, ভ, ম, এগুলো কি ঠোঁট ছাড়া উচ্চারণ করা সম্ভব হয় কিনা? না, কিছুতেই সম্ভব নয়। তাই এগুলো নাম দেওয়া হয়েছে, বিশেষজ্ঞরা নাম দিয়েছেন ওষ্ঠ, মানে ঠোঁটের সংস্কৃত যে শব্দটি রয়েছে বিপরীতে, তা হচ্ছে ওষ্ঠ, তাই এর নাম হচ্ছে ওষ্ঠ ধ্বনি। এবার আমরা পাশাপাশি এগুলো দেখবো যে আমরা একটু আগে শিখেছিলাম যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণে হচ্ছে বাতাসের আধিক্য কম থাকবে, এবং মহাপ্রাণে হচ্ছে বাতাসের আধিক্য বেশি থাকবে। এখানে দেখো অল্প প্রাণ যে প্রথম লাইনটি রয়েছে ক, চ, ট, ত, প, এগুলো কিন্তু উচ্চারণ করতে হলে আমাদের বাতাসের অত বেশি বেগ হয় না, কিন্তু আবার গ, জ, ড, দ এবং ব এগুলো উচ্চারণ করতে দেখো বাতাস কিন্তু অত বেশি হয় না। তোমরা তোমাদের হাতটাকে মুখের এভাবে একটু কাছাকাছি রাখো এবং লক্ষ্য করো যে ক উচ্চারণ করছো এবং সাথে পাশাপাশি যে খ উচ্চারণ করো, ক, খ, খয়ে কি বাতাস বেশি বের হচ্ছে, তাই না? এবং অপরদিকে গ, ঘ, বাতাস কিন্তু ঘয়ে বেশি বের হচ্ছে আর গয়ে কম বের হচ্ছে, এর জন্য এটা হচ্ছে অল্প প্রাণ। আবার দেখো চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, এগুলো যেগুলো যেগুলো বাতাস বেশি বের হচ্ছে সেগুলোকে বলবো আমরা মহাপ্রাণ। অর্থাৎ এই ক, চ, ট, ত, প এগুলো হচ্ছে অল্প প্রাণ, অপরদিকে খ, ছ, ঠ, থ, ফ এগুলো হচ্ছে মহাপ্রাণ। আবার গ, জ, ড, দ, ব এগুলো অল্প প্রাণ, এবং ঘ, জ, গ, ছ, ড, ধ, ভ এগুলো আবার মহাপ্রাণ। অপরদিকে এই যে উম, যেগুলোর জন্য নাকের প্রয়োজন হয়, মেয়, মূর্ধন্য, দন্তন্য, ম এগুলো হচ্ছে নাসিক্য জাতীয়। তাহলে আমরা এভাবে খুব সহজেই কিন্তু এই চার্টের মাধ্যমে শিখতে পারি। অপরদিকে আমরা জেনে নেই যে অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ কি। তোমরা ইতিমধ্যে জেনেছো প্রথম যে দুটি চার্ট রয়েছে সেই চার্ট দুটো হচ্ছে অঘোষ বর্ণ, এবং বাকি এই তিনটি হচ্ছে ঘোষ বর্ণ। আর এই যে ঘোষ বর্ণগুলো হচ্ছে তোমার স্বরতন্ত্র বেশি কেঁপে কেঁপে উঠবে, যেমন গ, ঘ, উম একটু ভারী ভারী মনে হয়, জ, ঝ, নিয়, ড, ঢ, মূর্ধন্য এগুলো উচ্চারণের সময় দেখো আমাদের কণ্ঠটা একটু ভারী হয়ে যায়, স্বরতন্ত্রটা একটু কেঁপে উঠে। অপরদিকে ক, খ এগুলো উচ্চারণ করলে একটু সফট, একটু নরম একটু মনে হয়, সেজন্য এগুলো অঘোষ। আশা করি তোমরা এই চার্টের মাধ্যমে, কৌশলের মাধ্যমে তোমরা এই বাংলা ব্যাকরণটা নিজেদেরকে অনেক সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে।
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করেছো। তাহলে এখন কি? হ্যাঁ, এখন হচ্ছে পাঠ যাচাই পর্ব। তোমরা ক্লাসটি কতটুকু মনোযোগ সহকারে দেখলে তাই নির্ণয়ের বিষয়। চলো তাহলে কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে এই পাঠটি যাচাই করে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? হ্যাঁ, সুন্দর এবং চমৎকার উত্তর দিয়েছো। সেগুলোকে একত্রে বলে বাগ যন্ত্র। এবার দ্বিতীয় প্রশ্ন, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনি স্বরধ্বনিগুলোকে কি বলে? বাহ, চমৎকার উত্তর দিয়েছো, সম্মুখ স্বরধ্বনি। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ অপেক্ষাকৃত গোল হয় সেই স্বরধ্বনিগুলোকে কি বলে? প্রশ্নের মধ্যে উত্তর যেহেতু নিহিত আছে, তোমরা অবশ্যই সহজেই পেরে যাবে। তা হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি। এবার চতুর্থ প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? দ্বি উষ্ঠ ধ্বনি। তোমাদের উত্তর সম্পূর্ণ সঠিক এবং সুন্দর হয়েছে। ধন্যবাদ সকলকে। এবার তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। ঝটপট করে লিখে ফেলো বাড়ির কাজ নং 7। তোমাদের বাড়ির কাজ থাকবে এই ধ্বনি এবং ধ্বনিতত্ত্ব অধ্যায় থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে এক কথায় 10টি প্রশ্ন উত্তর লিখবে ও শিখবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম।